ছবির মতো সুন্দর এই গ্রামগুলো দেখতে যতটা সুন্দর, এখানে বসবাসরত মানুষজনদের জীবন কিন্তু অতটাও সুন্দর নয়। এই গ্রামগুলোতে শিশুদের পড়াশোনার জন্য নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান। দরিদ্র সীমার অনেক নিচে বসবাস করে এখানকার মানুষজন। গ্রাম থেকে বাজারঘাট অনেকটা দূরে, আর মাথার চুল কাটাতে তো কিছু টাকার প্রয়োজন। তাই তো গ্রামের মসজিদে পড়ানো হুজুর নিজেই তার ছাত্রদেরকে চুল নারিয়া করে দিচ্ছে। গত পর্বে আপনারা জাহাজের আলগার চরের মানুষের জীবনযাপন দেখেছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাব চর পার্বতীপুরে। দেখাবো সেই চরের মানুষের কষ্টের জীবনযাপন। প্রতিটি চর থেকে প্রতিদিন একটা করে নৌকা যাত্রাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। নৌকা মিস করলে সেদিন আর আপনি গঞ্জে যেতে পারবেন না। জরুরি প্রয়োজন হলে নৌকা রিজার্ভ নিয়ে যেতে হয়। ভোগান্তি মানে আমাদের এই চরবাসীর যতদিন আমরা বেঁচে থাকবো ততদিনই আমাদের এই লোকে যোগে যাতায়াত করতে হবে। তাছাড়া কোনো বিকল্প কোনো আর রাস্তা নেই, আমাদের যাওয়ার কোনো পথ নেই। আর জাহাজের আলগার চর থেকে এসে আমরা নামলাম হচ্ছে চর পার্বতীপুর। তো এই নৌকাটা সরাসরি হচ্ছে যাত্রাপুরে চলে যাবে। আর কতক্ষণ লাগবে? 45 মিনিট, মানে আমরা মাঝামাঝিতে আসলাম। আচ্ছা, তো এটা এখন চলে যাবে। আর পরবর্তীতে আমরা যখন যাব তখন হচ্ছে এরকম নৌকা আর পাবো না, আমাদেরকে রিজার্ভ নৌকা নিয়ে যেতে হবে। এই চরাঞ্চলের গ্রামের বাড়িগুলো কেমন হয়ে থাকে? এই যে একটা সুন্দর বাড়ি, এই বাড়িটা দূর থেকে দেখলেই একদম মানে ভিতরে যেতে ইচ্ছে হইলো আমার। এই যে দেখেন, এই যে গেট দিয়ে ঢুকলাম, ঢোকার পর ছোট্ট একটি উঠান, মানে কত সুন্দর বাড়িগুলো। একটা বেড়াও কিন্তু হচ্ছে টিনের নাই। এখানকার মানুষ অসচ্ছলতার উপর জীবনযাপন করে সব সময়, কারণ এখানে বন্যা, নদী ভাঙন সব যেন নিত্যদিনের সঙ্গী আর কি। এই যে দেখেন ঘর, কত সুন্দর ঘর। আবার এদিকে হচ্ছে রান্নাঘর। সত্যি এই গ্রামগুলোর সৌন্দর্য ব্যাখ্যা করার মতো নয়। মনে হচ্ছে কোনো এক শিল্পী রং তুলিতে এঁকে রেখেছেন এই গ্রামগুলোতে এখনো পড়েনি আধুনিকতার ছোঁয়া। এখানে নেই কোনো বিদ্যুতের লাইন, নেই কোনো ইট কিংবা টিনের বাড়িঘর। এখনো সবাই এভাবে সোনের বাড়িঘরে বসবাস করে থাকে। ভাই কোথায় যাও? ঘাস কাটতে? এটার মধ্যে ঘাস নিয়ে আসো। টিনের বাড়ি খুবই কম দেখলাম, সব হচ্ছে এই যে এরকম শোলা বলেন, তারপর কাশফুল বলেন, এরকম বাড়ি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা আপনার বাড়ি? হ্যাঁ, এটাই কোনো রকম ঠিকানা আর কি। কোনো রকম ঠিকানা? যে আপনি কয়বার বাড়ি সরাইছেন জীবনে? 20 বার। সর্বনাশ। এর আগে বিভিন্ন চরে ছিলেন? বিভিন্ন জায়গায় যাই, নদী ভাঙলে। মানে এখন যে জায়গাতে আছেন এটা কি নিজের জায়গা, নিজের জমি? এটা খাস। খাস? খাস মানে এই পুরো এরিয়াটাই খাস? না না, একটু আছে, এই যে নদী ছিল ওটা খাস করে দিয়েছিল, ওই নদীতে বাড়ি করছে আর কি। আচ্ছা, তো নদী পাড়ের মানুষজন আপনারা জানেন প্রায়, এই যে কাকাই হচ্ছে প্রায় 20 বার বাড়ি সরাইছে। আর এখানে দেখলাম যে যে টিনের বেড়া নাই, সব হচ্ছে এরকম সোলার বেড়া। হ্যাঁ, গরিব মানুষ না আমরা, কোনো কর্ম করে দাম বাঁচাই। তো এখানকার সেই চরের মানুষগুলো এভাবে এই বাড়ি সরানো, তারপরে এক জায়গা থেকে অন্য জায়গায় এভাবে ভ্রাম্যমান অবস্থায় থাকে, যে জন্য তাদের জীবনের উন্নতিটা খুবই কম হয়। নির্জীব একটা চর, এখানে সম্ভ্রান্তশালী পরিবারের মানুষ নেই, সবাই মানে নিম্নবিত্ত আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে একটা মাদ্রাসা আছে, কিন্তু মসজিদের ভিতরেই অনেক কিছু শর্ট। হ্যাঁ, মাদ্রাসার কোনো নাই আর কি, মনে করেন ওই চলপানে যে মসজিদের ভিতরে পোলাপান একটু শিক্ষা দিতে হবে। হ্যাঁ, শিক্ষা দেওয়া হয় না, শিক্ষা দিলে আর জামো করেই। এখন তো দূরে তো যাওয়া সম্ভব না আমার। এখান থেকে স্কুল আশেপাশে নাই? না, এটি স্কুল নেই। স্কুল আছে ওই চলে, ওইখানে তো প্রতিদিন যাতায়াত করে কেমন? গেলে তো মনে করেন একটা লোকে লাগে, সেই জন্য ওই বুদ্ধি করে এই মাদ্রাসাটা গঠন করবেন। আচ্ছা, মাদ্রাসা যে টিচার হুজুর, উনি পড়াশোনা করছে কোন জায়গায়? ও পড়াশোনা করছে ঢাকায়। এখানে আইসে পড়ছে একবারে? হ্যাঁ, মানে গরিব লোক না, আর এখন খরচা জোট পারবে না, এখন আসিয়ে কলে আমি মসজিদ চলে। এই খাসের চর বা পার্বতীপুর চরের এমন এক ব্যক্তির সাথে আমরা পরিচিত হব, যিনি কিনা দারিদ্রতার কাছে বাস্তব জীবনে হার মেনে নিয়েছে, কিন্তু ইসলামিক জীবনে তিনি অটুট অবস্থায় আছেন। এই ভাই মাদ্রাসার লাইনে পড়াশোনা করেছেন দেশের স্বনামধন্য মাদ্রাসা চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসায়। পড়াশোনার শেষ প্রান্তে এসে আর খরচ চালাতে পারেনি এই
দরিদ্র পরিবারটি, তাই পড়াশোনা ছেড়ে বাড়িতে চলে আসতে বাধ্য হয়েছেন। পার্বতীপুর চরের যে গ্রামটা আছে সেই গ্রামের যে একটা মসজিদ আছে, এই যে এই মসজিদটা, এই মসজিদে এখানে আসলাম। আর শুক্রবার যেহেতু নামাজ পড়লাম, জুমার নামাজ পড়লাম সমাজের মানুষদের সাথে। এখানে এই মসজিদে কিন্তু মাদ্রাসা রয়েছে। আমরা মাদ্রাসার জন্য অন্য অন্য জায়গায় দেখে আলাদা ঘর থাকে, মাদ্রাসা মানে ভবন থাকে। কত বছর ধরে হুজুর পড়ান? 1.5 বছর। 1.5 বছর ধরে এই ঘরের মধ্যেই? জি। মানে আলাদা যে একটা ঘর করবেন সেই ইয়া হচ্ছে না? না। কেন? এই আশেপাশের যে মানুষজন যারা বসবাস করে তারা কি হেল্প করেন ওইভাবে? এইদিকে চর এলাকা তো আর্থিক অবস্থা খুবই অসচ্ছল, এই জন্যই বিভিন্ন সমস্যার কারণে। আচ্ছা হুজুর পড়াশোনা করছেন কোথা থেকে? আমি প্রথমে ধল্লারপুর, যাত্রাপুর ধল্লারপুর কওমি মাদ্রাসা, এরপরে চট্টগ্রামে পড়ছি। আচ্ছা, এই গ্রামে আপনার বাড়ি? জি। এই যে একটা চর, এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন চর। এই যে উপর থেকে যদি আপনারা দেখেন চতুর্পাশে হচ্ছে নদী, মাঝখানে অল্প কয়েকটা বাড়ি। এখান থেকে বাজারঘাট অনেক দূরে, নাই কোনো দোকানপাট, কোনো কিছুই নেই। এই মসজিদটা আছে ইবাদত করার জন্য, এটার সংস্কার যে করবে এখানকার মানুষ মানে অসচ্ছল। ওই হুজুরের মুখে শুনলেন, বা আমিও আপনাদেরকে এই গ্রামটা ঘুরে দেখাইলাম, আপনারা দেখলেন যে আসলে এখানকার মানুষজন খুবই কষ্টে জীবনযাপন করে থাকে। তো আপনার এখানে আসলে কি দরকার এই মাদ্রাসার জন্য, আপনার যে প্রতিষ্ঠানের জন্য? বিশেষ করে একটা ঘর যদি নির্মাণ হতো তাহলে খুবই ভালো হতো। ঘরের জায়গা আছে না? জি। মানে এই চরে আসবে কিভাবে মানুষজন যদি কোনো সংস্থা আসতে চায়? আর লোক আছে, আর এখানে প্রতি শুক্রবার, শনিবার এবং মঙ্গলবার একটা হাটে নৌকা যায়। এবং এই খাসের চর নাম বললেই, মানে গ্রামের নাম খাসের চর, এটা বললেই আসতে পারবে তারা। খাসের চর? জি। তো কুড়িগ্রামের যাত্রাপুর ঘাটে এসে খাসের চরের কথা বললেই এই চরটাতে নামিয়ে দিবে। আর এখানকার মানুষজনদের জীবন ব্যবস্থা তো আপনারা দেখলেনই। চর অঞ্চলের মানুষ কতটা মানে অতিথি আপ্যায়ন করে থাকে, আমাদেরকে চেনেন না, জানেন না, শুধু দেখছে যে যেহেতু এটা দ্বীপ অঞ্চল, এখানে মানে যারা বসবাস করে তারাই থাকে। এখানে যদি একজন বাইরে থেকে মানুষ আসে, সবার চোখে পড়ে যায় যে একজন মানুষ আসছে হঠাৎ করে। দেখুন, আমাদেরকে না বলেই এই ভাই তার বাড়িতে আমাদের জন্য খাবারের আয়োজন করেছেন। সত্যি গ্রামের মানুষের মন মানসিকতা এমনই হয়ে থাকে। 2 বছর শেষ হলে মাস্টার শেষ হতো। এই 2 বছর শেষ করতে পারলেন না? এখন আর খরচ দিতে পারি না। ইয়া কাকা কই? কাকা আসে না বা সে কোন জায়গাতে না, এখন কোন সোয়াকুলি আছে বাড়ি। মানে খোঁজ খবর নাই না? না আর দিন হইছে। ওই যে আমার না পিচ্চি আছে, পিচ্চির বয়স যখন 7 মাস তাতে এসে সেইখান থেকে আসে না। তো আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। তো এই চরে আসছিলাম, জাস্ট ওই ভাইয়ের সাথে একটু দেখা হয়েছিল, এই চাচির সাথে একটু দেখা হয়েছিল। মানে এই চরে তারা বাইরের মানুষ দেখে হচ্ছে রান্নাবান্না করে রাখছে, দেখেন ভাত, তারপর ডিম ভাজি, মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। ভাইদের জন্য দোয়া রইল, ভাই যেন যেহেতু পড়াশোনা শেষ করতে মানে শেষ করেও করতে পারলো না, আর দেখতে পাচ্ছেন আর্থিক অনটনের কারণে কিন্তু পড়াশোনাটা শেষ করতে পারলো না। সেই বাবা মার খেজমত করা বেশি, আল্লাহ তাআলা তাতেই ইলম দান করবে যদি চায়। আর অনেক আকাবিরদের কথা শুনি যে মায়ের দোয়া নাকি অনেক আগেই আল্লাহ তাআলা কবুল করে। এরকম একটা ঘটনা শুনছি যে বাইজিদ বুস্তামি, তানার মা দোয়া করছেন, তিনি ওলি হয়ে গেছে। তা আমরাও চেষ্টা করি যে যতটুকু ইলম হাসিল করছি আল্লাহ তাআলা এর উপরে যেন আমল করার তৌফিক দান করে এবং বাবা মার খেজমত করতে যেন পারি শেষ পর্যন্ত। আচ্ছা, মাশাআল্লাহ। এতটা কষ্ট টানাপোড়ার মধ্যে ইনাদের জীবন কাটে, তারপরেও এই ভাইটির মুখে কোনো হতাশার ছাপ নেই। হতে পারত তার জীবনে পড়াশোনা শেষ করে সমাজের বা দেশের ভালো একটি স্থানে যাওয়ার, কিন্তু সেটা হয়তো তার ভাগ্যে নেই। দরিদ্রতা তার জীবনের বাতিকে নিভিয়ে দিয়েছে। আর এই মাটি কাটতেছেন কি দিয়ে? কি বলেন, এই উঁচা করে মাটি নিজে কাটতেছেন মাথায় করে? কতদিনে এতটুকু কাটছেন? আমার যতটুকু সাধ্য ছিল আমি তাদেরকে দিয়ে এসেছি। আর এইসব মানুষের পাশে দাঁড়াতে পারলেও নিজেকে ভাগ্যবান মনে হয়। এখানে মানুষ মারা গেলে কবর দেয় কোথায়? কবরস্থান আছে এখানে শহরে আছে, যে অবদার বাজার নামে একটা কবরস্থান, ওইখানে যায় কবর দেওয়া হয় নৌকা দিয়ে নিয়ে। এখানে দেওয়া হয় না কেন? মানে নদী ভাঙে এরকম, এই কারণে মানে যখন তখন নদী বিলীন হয়ে যাবে। জি, আল্লাহ বলছে, বিধানে এসেছে যে তুমি যদি চুরি করো তার পাশে নামাজ পড়ো। আর যে ব্যক্তি নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ 40 দিন পড়বে, অবশ্যই চুরি থেকে বিরত থাকবে।
হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তোমাদের নামাজ সম্পূর্ণ হবে তখন তোমার রুজি অন্বেষণের জন্য মাটি ছড়িয়ে পড়ো। তা আমাদের উচিত যে আমরা যে কাজ করি না কেন আগে নামাজটা পড়বো, তারপর সে কাজটা সন্ধান করব। আপনাদেরকে বলছি যে চরের মানুষের প্রধান উপার্জনের মাধ্যমে হচ্ছে গরু পালন। তাদের কাজ হচ্ছে এইটা। এই যে এরকম অসচ্ছল যে চরগুলো আছে, এই চরের কিন্তু যে গরুগুলো দেখলাম এগুলো অধিকাংশ হচ্ছে মানে আদি বলা হয় গ্রামের ভাষায়, অন্যের কাছ থেকে নিয়ে আসে। অন্যের কাছ থেকে নিয়ে এসে লালন পালন করে দেওয়া, বিনিময়ে কিছু লভ্যাংশ সে পায়, পারিশ্রমিক পায় আর কি। তো আপনার কি গরু আদিয়ানা আছে? জি আছে। কয়টা? 2টা আছে। 2টা। নিজের গরু কয়টা আছে? নিজের বলতে নাই এখনো, যদি এখান থেকে কিছু হয় বা শুরু হলে তাহলে একটা আপনি পাবেন, একটা যার গরু সে পাবে। জি। মানে একটা গরু যদি আপনি আদি আনেন, অন্যের কাছ থেকে নিয়ে আসেন, সেটা পালন করেন, সেখান থেকে যদি 2টা বাচ্চা হয়, প্রথম বাচ্চা কে নেয়? মানে আমি যে পালতেছি আমি, যে প্রথম যে গরুর বাছুরটা হবে, বাচ্চাটা হবে, সেটা নিবে যে পাললো সে, আর দ্বিতীয় বাচ্চাটা যার গরু নিয়ে আসছিল সে পাবে। তো এভাবে ভাগাভাগি করে এই গরু পালন করা হয়। তো আমরা সেই চর পার্বতীপুর থেকে বিদায় নিচ্ছি। এই যে হচ্ছে ঘাট, আর আপনি এখানে যদি কোনো টাইম ছাড়া টাইম মানে অর্থাৎ প্রতি হাটে হচ্ছে নৌকা যাবে এখান থেকে যাত্রাপুর, তারপর হচ্ছে মোল্লার হাট, এই নৌকাগুলো যদি আপনি মিস করেন বা টাইম মতো না যেতে পারেন, তাহলে কিন্তু আপনাকে নৌকা রিজার্ভ করে যেতে হবে। তারপরেও সংকট, নৌকা পাবেন কি না সন্দেহ আছে। যেমন এই যে মোল্লার হাটে যাবে একটা নৌকা, এখন যদি আমি মিস করি তাহলে আমার আর মোল্লার হাট যাওয়া হবে না। জি। এখানে একজন বিপদে পড়লে এখান থেকে উদ্ধার হওয়াও কিন্তু অনেক মুশকিল। দেখেন চতুর্পাশটা আপনি একবার দেখেন। এখন আমরা একটা দ্বীপের মধ্যে আছি। আমার সাথে চলে আসছে ওই যে ওই বড় হুজুর, মানে আমাকে আগায় দেওয়ার জন্য আসছে, যে জন্য সেই ছোটো যারা শিক্ষার্থী আছে তারাও সাথে চলে আসছে। মানে এখানকার এই আপ্যায়নটা আমার কাছে এতটা ভালো লাগছে যেটা ব্যাখ্যা করার মতো না। তো যাই হোক ভাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য মন থেকে দোয়া রইল, তোমরা ভালোভাবে পড়াশোনা করবা, কেমন? তো আজকে এই চর পার্বতীপুর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।